4 ঘন্টা ট্রেন লেট করার পর ট্রেন যখন মহুয়াগড়ে এসে পৌঁছালো তখন সন্ধে 7টা। চারপাশ তখন অন্ধকার জাঁকিয়ে বসেছে। শাল দেবদারু জঙ্গলের মধ্যে ছোট্ট একটা স্টেশন। অবনীশ বেশ বিপদেই পড়ল। একে অচেনা জায়গা, তাই মহুয়াগড় নাম শুনে ওর ধারণা হয়েছিল হয়তোবা দোকানপাট, বাড়িঘর, লোকজনের অভাব হবে না, 2-1টা হোটেলও হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মে পা দিয়ে অবনীশ বুঝতে পারল আগে থেকে যা ভাবা যায় বাস্তবে তার সঙ্গে মিল পাওয়া বড় কঠিন। উফ, কি ভেবেছিলাম আর কি দেখছি। রাতটা আজ বেশ ঝামেলার মধ্যেই কাটাতে হবে মনে হচ্ছে। চারিদিকে শুধু গাছপালা, 2-1টা চায়ের দোকান ছাড়া কিছুই তো নেই। না আছে ইলেকট্রিক, না আছে কোনো লোকালয়। মহুয়াগড়ে ও নেমেছে বটে, কিন্তু যেতে হবে আরও 3 কিলোমিটার ভিতরে পুরনো একটা রাজবাড়িতে। রাজবাড়ির দেওয়ান মশাই তো যা লিখেছিলেন তাতে ওই 3 কিমি পথ হাঁটা পথেই যেতে হবে। কিন্তু টাঙ্গাও তো পাওয়া যায় বলেছিল। কই, টাঙ্গা ফাঙ্গা কিছুই তো দেখতে পাচ্ছি না। এত রাতে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া অসম্ভব। কোথায় কোন জন্তু জানোয়ার ঘাপটি মেরে আছে কে জানে। উপায় না দেখে স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে গেল অবনীশ। আসতে পারি? চশমার ফাঁক দিয়ে মাস্টার মশাই একবার অবনীশকে দেখে নিল। কি চাই? মাস্টারদা, একটু উপকার করতে হবে যে। আমি রাজবাড়ি যাব বলে এসেছিলাম, কিন্তু মশাই কি কলকাতা থেকে আসছেন? আগে হ্যাঁ, এখানকার পথঘাট কিছুই চিনি না। তাও গাড়িটা যদি রাইট টাইমে আসতো তাহলে এক কথা ছিল। রাজবাড়ি যাবেন? কি প্রয়োজন জানতে পারি? আগে রাজবাড়ির দেওয়ান সাহেবের একটা চিঠি পেয়েছিলাম। রাজবাড়িতে নাকি এখনো বহু পুরনো ঐতিহাসিক জিনিস পড়ে আছে। আমার আবার পুরনো জিনিস দেখা আর তা সংগ্রহ করার বাতিক আছে। খুব বদ অভ্যাস অবশ্য, তবে একবার সন্ধান যখন পেয়েছি তাই। কিন্তু আসার আগে খোঁজ খবর নিয়ে আসা উচিত ছিল। অবনীশ কেমন বোকার মতো দাঁড়িয়ে থাকে। ভুল করেছেন মশাই, খোঁজ খবর না নিয়ে এসে ভুল করেছেন। পারলে কালই আবার ভোর ভোর ফিরতি ট্রেনে ফিরে যান, বুঝলেন? আগে এত দূর কষ্ট করে এলাম। এলেন তো কি হয়েছে, আবার কষ্ট করে ফিরে যাবেন? মাস্টার মশাইয়ের মাথায় ছিট আছে কিনা বুঝতে পারে না অবনীশ। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঠিক আছে, বসুন। রাজবাড়ি না হয় যাবেন, কিন্তু দেওয়ান সাহেবের চিঠিটা কি আপনার সঙ্গে আছে? এই নিন, এই যে চিঠি। ল্যাম্পের কাছে চিঠিটা এগিয়ে নিয়ে যত্ন করে পড়লেন মাস্টার মশাই। তারপর ওটা আবার অবনীশের হাতে তুলে দিয়ে বললেন, ফলস, ডাহা মিথ্যে চিঠি। মিথ্যে মানে? মিথ্যে মানে মিথ্যে। দেওয়ান মশাই নামে ও বাড়িতে কেউ থাকে না। আপনাকে চিঠি কোনো বদ লোক লিখেছে। পিছনে গভীর ষড়যন্ত্র আছে। সে কি, দেওয়ান মশাই বলে কেউ নেই? কিন্তু আমি যে খবরের কাগজে বিজ্ঞাপন দেখিয়ে এই দেওয়ান সাহেবের নামে চিঠি লিখেছিলাম, আর তারই জবাবে উনি আমাকে এখানে আসতে লিখেছিলেন। কেউ হয়তো নকল দেওয়ান সাহেব সেজেছে। সংসারে বদ লোকের অভাব নেই। অবনীশ কেমন গোলক ধাঁধায় পড়ে গেল। কত আশা নিয়ে ও ছুটে এসেছিল পুরনো ঐতিহাসিক রাজবাড়ি ঘুরে দেখবে বলে। সঙ্গে ক্যামেরাও এনেছে। কিন্তু মাস্টার মশাইয়ের কথা শুনে মনে হচ্ছে সত্যিই ভুল করে বসেছে ও। রাজবাড়িটা অবশ্য নেহাতি যদি দেখার ইচ্ছে থাকে
কাল সকালে একবার ঘুরে দেখে আসতে পারেন। এই রাত করে আপনার ওখানে না যাওয়াই উচিত। রাজবাড়িতে কোনো লোকজন থাকে না বলছেন, তাহলে ওখানে ঢুকবো কি করে? রাজবাড়ির ভেতরে কেউ থাকে না ঠিকই, তবে ওই বাড়ির পেছন দিকে এক টিনের এক চালা আছে। ওখানে ওই বাড়ির কেয়ারটেকর থাকে, তার নাম দীনবন্ধু। লোকটা একটু খ্যাপাটে ধরনের, তবে ওর দেখা পেলে আপনি বাড়িটা ঘুরে দেখার সুযোগ পাবেন। কাল সকালই বরং একবার দীনবন্ধুর কাছে গিয়ে আপনার মনের কথা বলুন। অবনীশ কিছুটা যেন আশার আলো দেখতে পেল। এত কষ্ট করে এসে রাজবাড়ি না দেখে ফিরে গেলে সত্যি সত্যি আফসোস থেকে যেত। তবে মশাই ভুলেও যেন ও বাড়িতে রাত কাটাতে যাবেন না। আমরা এই মহুয়াগড়ে এতকাল আছি, আমরাও কখনো ওদিকে ছায়া মারাই না। কে মশাই জেনে শুনে ঝামেলায় যায়? কেন, রাত কাটালে কি হয়? কিছু হয়তো হয় না, তবে লোকের মুখে যা শুনতে পাই সে বড় ভালো কথা নয় মশাই। একটু খুলে বলুন না, আমি বাইরের লোক, ব্যাপারটা জেনে রাখলে একটু সুবিধেই হবে। আচ্ছা চলুন, বাইরে খোলা হাওয়ায় বসে বলা যাবে। তারা বাইরে গিয়ে একটা বেঞ্চে বসল। আসলে ও বাড়িতে রাত্রিবেলায় কিছু লোকজনের নাকি সমাবেশ ঘটে। তাদের অবশ্য চর্মচক্ষে দেখা যায় না। ওরা বাড়ির মধ্যে নাকি ছুটাছুটি করে। হঠাৎ হয়তো দেখবেন দুমদাম করে দরজা জানলা খুলে গেল, কিংবা কেউ হয়তো গলা ঝেড়ে গান গেয়ে উঠল, কিংবা হয়তো কাউকে সপাং সপাং করে চাবুক মারা হচ্ছে, কিংবা আরও কত রকম সব ব্যাপার। অবনীশের সারা গা রোমাঞ্চিত হয়ে উঠল। তার মানে ভৌতিক ব্যাপার স্যাপার বলছেন? আমি অবশ্য নিজের চোখে দেখিনি, তবে গাঁয়ের লোকজন সবাই বলে থাকে, তাই আর কি। আর সেই জন্যই আপনাকে ফিরে যেতে বলেছিলাম। এবার আপনিই বুঝুন কি করবেন। নতুন আর এক অ্যাডভেঞ্চারের গন্ধ পাওয়া যাচ্ছে। যা থাকে কপালে, বাড়িটা দেখতেই হবে। যা হোক, রাত কাটাবার একটা ব্যবস্থা করতে হবে এখন। তাহলে রাতে আমাকে যেতে বারণ করছেন? একা আমি কেন, সবাই বারণ করবে। বেশ তো, রাতটা তাহলে কোথায় কাটাই বলুন? এখানে তো কোনো হোটেল নেই। মাস্টার মশাই কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় দূর থেকে একজনকে এগিয়ে আসতে দেখলেন। আরে দীনবন্ধু যে, কি ব্যাপার এত রাতে? দীনবন্ধু নাম শুনে চমকে উঠল অবনীশ। এটা রাজবাড়ির সেই দীনবন্ধু নাকি? আপনি কি অবনীশ মুখুজ্জে? হ্যাঁ, গাড়ি লেট করেছে বলে এখানে এসে আটকে গেছি। আপনি? লোকটা সে কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না, বলল, চলুন, টাঙ্গা নিয়ে এসেছি, সব রেডি। অবনীশ বুঝতে পারল না কি করবে এখন। কিন্তু মাস্টার মশাই ততক্ষণে হন্তদন্ত হয়ে স্টেশন ঘরের দিকে পা বাড়িয়েছে। এমন ভাব যেন এসব ঝামেলার মধ্যে পা গলাতে চান না, যেন ভীষণ ব্যস্ত মানুষ। চলুন স্যার, এরপর আরও রাত হয়ে যাবে। কাল সকালে গেলে হয় না? কাল সকালে? সে কি মশাই, চাঁদের আলোয় রাজবাড়ির শোভা দেখবেন না? বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে। উঠুন উঠুন, উঠে পড়ুন। ঠিক আছে, চলো। অবনীশকে প্রায় টেনে নিয়ে যাই। অবনীশ দেখল স্টেশনের বাইরে রাস্তার ওপর সত্যি সত্যি একটা টাঙ্গা দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়িতে কোনো কোচোয়ান আছে বলে মনে হলো না। তবে কি এই দীনবন্ধুই চালাবে? আসুন, ওই যে টাঙ্গা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো। টাঙ্গায় উঠে পড়া অবনীশ। দীনবন্ধু
টাঙ্গা চালাবার চাবুক হাতে তুলে নিল। তারপর বলল, খুব ভয় পাইয়ে দিচ্ছিল বুঝি মাস্টার মশাই? অবনীশ কেমন চমকে উঠে, কি বলবে ভেবে পায় না, চুপ করে থাকে। আমি যতক্ষণ আছি ভয়ের কিছু নেই স্যার। চল রে পঙ্খিরাজ, অবনীশ বাবুর পুরনো জিনিসে খুব আকর্ষণ, খুব নাম করা ক্যামেরাম্যান, কলকাতা থেকে ঐতিহাসিক রাজবাড়ি দেখতে এসেছেন। চল চল তাড়াতাড়ি চল। পঙ্খিরাজ টকবক করে ছুটতে শুরু করে, আর অবনীশের কেমন গা ছমছম করে ওঠে। এই রাতে যাওয়াটা কি ঠিক হচ্ছে? আরাম করে বসুন স্যার, রাজবাড়ির অতিথি আপনি, মেজাজ করে বসুন। অবনীশ কিন্তু গুটিয়েই বসে রইল। মাথার মধ্যে এখন হাজারটা প্রশ্ন। মনে মনে সাহস সঞ্চয় করার জন্য প্রশ্ন করল, দেওয়ান সাহেবের নামে আমার কাছে যে চিঠিটা এসেছে সেটার ব্যাপার কি বলতো? কি আবার ব্যাপার? দেওয়ান সাহেবের নামে চিঠি না গেলে কি আপনি আসতেন? মানে? টাঙ্গাটা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। মানে সুজা, ও চিঠি আমারই লেখা। কাগজে যে বিজ্ঞাপন বেরিয়েছিল সেটাও আমারই দেওয়া। বিজ্ঞাপন পড়েই আপনি রাজবাড়ি দেখার আগ্রহ নিয়ে চিঠি দিয়েছিলেন, আর তার জবাব আমিই দিয়েছিলাম। তুমি তো তোমার নামই লিখতে পারতে। এখানে এসে যখন শুনলাম দেওয়ান সাহেব বলে ও বাড়িতে কেউ থাকে না, অথচ তারই চিঠি আমি পেয়েছি, তখন মনের কি অবস্থা হয় বলো তো? চল রে পঙ্খিরাজ, চল, রাত তো অনেক হলো, চল। যে দেওয়ান সাহেবের নামে চিঠি লিখেছিলাম তিনি মারা গেছেন গত বছর ঠিক এমনই একটা রাতে। সেদিনও চাঁদ উঠেছিল। সেদিনও এমনিভাবে টাঙ্গা নিয়ে দেওয়ান সাহেব একা একা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন। রাজবাড়ি থেকে 100 খানেক হাত দূরে যে পাহাড়ি নদীটা আছে তার তীরে এসে টাঙ্গাটা হঠাৎ দাঁড়িয়ে পড়েছিল। সকালবেলায় টাঙ্গা আর দেওয়ান সাহেবকে খোঁজ করতে গিয়ে দেখা গেল উনি টাঙ্গার ভেতরেই মরে পড়ে আছেন। মরার কারণ এখনো সবার কাছে অজানা। সে কি, তোমরা খোঁজ করনি? বডি পোস্টমর্টম হয়নি? সবই হয়েছিল স্যার, কিন্তু কিছুই হদিস মেলেনি। তারপর কি তারপর? একদিন না একদিন তো সবাইকেই মরতে হয়। দেওয়ান সাহেবও মরেছেন। দীনবন্ধু এই মৃত্যুর জন্য যেন বিন্দুমাত্র বিচলিত নয়। অবনীশের বড় অদ্ভুত লাগতে লাগলো লোকটাকে। তা না হয় উনি মারা গেছেন, কিন্তু ওর নাম নিয়ে আমাকে চিঠি লেখার কি প্রয়োজন ছিল শুনি? আমি তো সামান্য একজন কেয়ারটেকর, কজনই বা আমাকে চিনে? দেওয়ান সাহেবকে সবাই চিনে, তাই ও নামেই লিখেছিলাম। জঙ্গলের ভিতর দিয়ে টাঙ্গাটা এগিয়ে এসে আবার একটা ফাঁকা মাঠের মধ্যে পড়ল। স্যার, এই ফাঁকা মাঠটুকু পার হলেই আমরা সেই নদীটাকে দেখতে পাবো। তারপর নদীর পাড় ধরে খানিকটা এগুলে রাজবাড়িটা আমাদের চোখে পড়বে। অবনীশ তাকিয়ে থাকে সামনের দিকে। আসলে কি জানেন স্যার, রাজবাড়িটার সেই দিনকাল এখন আর নেই। কেই বা ওকে দেখাশোনা করবে? এখন ওর ইট কাঠ সব খসে খসে পড়তে শুরু করেছে। আর কয়েক বছর পর এলে হয়তো দেখবেন ওটা ধস নেমে ভেঙে পড়েছে। তাই কাগজে বিজ্ঞাপন দিয়ে আপনাকে এখানে টেনে আনলাম। কেন? আমাকে কেন? আমি কি করব? আমি কি মিস্ত্রি? না স্যার, আপনি মিস্ত্রি নন,
তবে আপনি খুব বড় মানের ক্যামেরাম্যান। আপনি ওর ছবি তুলে রাখতে পারবেন। অন্তত আপনার ছবির মধ্যে বাড়িটা বেঁচে থাকতে পারবে। চোখ দুটো চকচক করে উঠল দীনবন্ধুর। অবনীশের কেমন মায়া হলো। সত্যি সত্যি লোকটা রাজবাড়ি অন্তঃপ্রাণ। আপনাকে স্যার বাড়ির সব কিছু দেখিয়ে দেব। রাজবাড়ি রাজাদের কত যে শৌর্য বীর্যের কাহিনী আছে তার শেষ নেই। সেগুলি যদি স্যার গুছিয়ে লিখে ফেলতে পারেন, অভিশপ্ত ওই বাড়ির রাজারা কিছুটা শান্তি পাবেন। ওটাই কি সেই নদী? হ্যাঁ স্যার, এই সেই নদী। এখানে রহস্যজনকভাবে দেওয়ান সাহেব গত বছর মারা গেছেন। আর ওই যে দূরে রাজবাড়ি দেখা যাচ্ছে। আগ্রহ নিয়ে তাকালো অবনীশ। বেশ কিছুটা দূরে সত্যি সত্যি একটা পুরনো বিশাল রাজবাড়ি চোখে পড়ছে। চাঁদের আলোয় ধপধপ করছে বাড়িটা। হঠাৎ চমকে উঠল অবনীশ। বাড়ির ছাদের উপর একটা আলো জ্বলছে, আবার নিভে গেল। মাঝে মাঝে জ্বলছে, আবার নিভছে। ওই আলোটা কিসের দীনবন্ধু? বারে বারে জ্বলছে আর নিভছে। ওখানে কি কেউ থাকে নাকি? চল রে পঙ্খিরাজ, তাড়াতাড়ি চল। দেখছিস না আমাদের ডাকছে। অবনীশের বুকের ভিতর ধড়াস করে উঠল এবার। কে ডাকছে? কার কথা বলছো দীনবন্ধু? আগে ওই রাজবাড়ি, রাজবাড়ি আমাদের ডাকছে। ধ্যাৎ, তুমি না ভীষণ ভয় পাইয়ে দিতে পারো। বলো না দীনবন্ধু, আলোটা কিসের? মহারাজ বীরেন্দ্র কিশোর বর্মা ছিলেন ওই রাজ পরিবারের শেষ প্রদীপ। উনি গত হয়েছেন আজ থেকে 70 বছর আগে। উনি জীবিতকালে ওইভাবে রাজপ্রাসাদের ছাদে এক আলোদার বসিয়েছিলেন। তার কাজ ছিল ওইভাবে আলো দেখানো। কেন? অন্ধকার অমাবস্যার রাতে দূর দূরান্তের পথিক ওই আলো দেখে তাদের পথ ঠিক করে নিতে পারত। আসলে সমুদ্রে যেমন জাহাজদের পথ দেখানোর জন্য বাতিঘর থাকে, এও অনেকটা সেরকম। তা না হয় বুঝলাম, সে তো বহুকাল আগের কথা। কিন্তু এখন ওখানে কে আলো দেখাচ্ছে? রাজবাড়িতে কেউ থাকে না বলেই তো জানি। কেউ থাকে না বললে ভুল হবে স্যার। ওই বাড়ির প্রতিটি আনাচে কানাচে জমা আছে অসংখ্য স্মৃতি। তারাই থাকে বলতে পারেন। অবনীশের শিরদাঁড়া শক্ত হয়ে ওঠে। কি এলোমেলো বকছো দীনবন্ধু? স্মৃতি থাকে মানেটা কি? স্মৃতিটিতি সে তো অন্য ব্যাপার। কিন্তু আলোটা অমন করে জ্বালাচ্ছে নেবাচ্ছে কে? দীনবন্ধুকে জিজ্ঞেস করতেও সাহস পায় না অবনীশ। মাস্টার মশাইয়ের কথা না শুনে সত্যি সত্যি বড় ভুলই হয়ে গেছে। প্রাণ নিয়ে এবার বাড়ি ফিরে যেতে পারলে হয়। গাড়িটা রাজবাড়ির সিংহদ্বার পেরিয়ে ভিতরে ঢুকে পড়ল। বিশাল নিস্তব্ধ বাড়ি। অবনীশ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। দীনবন্ধু তখন বিড়বিড় করে চলেছে। অসংখ্য স্মৃতি, কত বড় একটা রাজবংশ, তার কত গোপন কথা, কত সুদিন গেছে, কত দুর্দিন, কত অভিশাপ, কত আশীর্বাদ। টাঙ্গাটা সদর দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। তা সেসব স্মৃতি মহাকালের মধ্যেই যে চিরকাল গা ঢাকা থাকবে এমন তো নাও হতে পারে। তারা তো স্যার আপনার কাছে মুক্তিও চাইতে পারে। আমার কাছে? ধুর, তুমি কি আবল তাবল বকছো দীনবন্ধু। আমাকে বরং স্টেশনেই ফিরিয়ে দিয়েছো। আমার ভালো লাগছে না। দীনবন্ধু টাঙ্গা থেকে নেমে পড়ল। নামুন স্যার, রাজবাড়ির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। আসুন।
অবনীশ ঘামতে শুরু করে। রাতটা তোমার বাড়িতে কাটিয়ে কাল সকালে এলে হয় না? শুনেছিলাম তুমি এই বাগানের কোথায় যেন একটা আলাদা বাড়িতে থাকো। আমি যতক্ষণ আপনার পাশে পাশে আছি স্যার, ততক্ষণ কোনো ভয় নেই আপনার। আসুন, বাড়ির ভিতর স্মৃতিগুলো এই রাত্রি হলেই ছটফট করে জেগে উঠতে চাই। দেখে যাবেন, তাছাড়া আজ আবার বিশেষ একটা রাত। কেন কেন বিশেষ রাত কেন? আজ দশমী যে। আকাশে ওই যে চাঁদটা দেখছেন, ওটা তো দশমীর চাঁদ, বিসর্জনের চাঁদ। সে আবার কি কথা? বুঝলেন না? এই রাতেই তো দেওয়ান সাহেব নদীর পাড়ে ওই টাঙ্গায় বসে মারা গিয়েছিলেন। এই পঙ্খিরাজ, দাঁড়িয়ে আছিস কেন? নদীর পাড়ে যা, বিশ্রাম করগে। আমরা ভোর হলেই ওখানে আসব। লোকটার মাথায় ছিট আছে নাকি? পঙ্খিরাজের সঙ্গে এমনভাবে কথা বলছে যেন মানুষের মতো পঙ্খিরাজও সব কথা শুনতে পায়। কিন্তু অবনীশকে অবাক করে দিয়ে পঙ্খিরাজ ধীরে ধীরে নদীর দিকে চলে গেল। আসুন স্যার, আপনাকে সব কিছু এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। অবনীশ যেন এখন দীনবন্ধুর হাতে বন্দী। ওর পালিয়ে যাওয়ার উপায়ও নেই। এই অবস্থায় সাহসে বুক বাঁধা ছাড়া আর কী বা করা যেতে পারে। ঠিক আছে, চলো, তাড়াতাড়ি যা দেখাবে দেখিয়ে দাও, তারপর চলো তোমার বাড়িতে গিয়ে বিশ্রাম করি। ওরা রাজবাড়ির বারান্দায় এসে পা দিল। বহুকাল বাড়িটার দিকে যে কেউ নজর দেয়নি তা দেখলেই বোঝা যায়। দেওয়াল খসে খসে পড়ছে। ভীষণ নির্জনতা যেন ঘিরে ধরছিল চারদিক। ভয় পাবেন না স্যার, নির্ভয়ে ভিতরে আসুন, আমি তো রয়েছি। সামনেই বিশাল জীর্ণ একটা কাঠের দরজা দেখা যাচ্ছে, কিন্তু দরজাটা বন্ধ। ওরা কাছাকাছি আসতেই বিকট একটা শব্দ করে দরজাটা খুলে গেল। চমকে প্রায় আর্তনাদ করে উঠেছিল অবনীশ। ভয় পাবেন না স্যার, নির্ভয়ে ভিতরে আসুন, আমি তো রয়েছি। কে কে খুললো দরজাটা? স্মৃতি। রাজা মহারাজরা ঘোড়ার পিঠে চেপে ছুটতে ছুটতে যখন এই রাজপ্রাসাদের সামনে এসে নামতেন, তখন ঠিক এমন ভাবে দরজা খুলে যেত। মহারাজ ভিতরে প্রবেশ করতেন। আসুন স্যার, আমরাও ঢুকি, আসুন আসুন। ভিতরে যে ভীষণ অন্ধকার। তুমি ফিরে চলো দীনবন্ধু, কার না হয় দিনের বেলা এসে দেখা যাবে। এখনই আলো জ্বলে উঠবে, আপনি আসুন। সত্যি সত্যি ঘরের ভিতর কড়ি কাঠ থেকে ঝোলানো বিশাল কয়েকটা ঝাল লণ্ঠনের আলো দপ তপ করে জ্বলে উঠল। সমস্ত ঘরটাই এবার জল জল করে চোখের সামনে ভেসে উঠল। ঘরের মাঝখানে চলে এলো ওরা। বিশাল হল ঘরের মতো, বহু মূল্যবান সব কাঠের আসবাব। কতকাল এ ঘরে যে কেউ ঢুকে নাই তা দেখলেই বোঝা যায়। এটা ছিল মহারাজের বাইরের ঘর। অতিথিরা এলে প্রথমে এ ঘরে বসতেন, বিশ্রাম করতেন। অন্দর মহলে ঢোকার প্রয়োজন হলে মহারাজের অনুচর এসে তাকে ডেকে নিয়ে যেতেন। দেওয়ালে বিশাল ফ্রেমে কয়েকটা তৈলচিত্র দেখতে পেল অবনীশ। রাজা মহারাজদের মতোই পোশাক, দীপ্ত ভঙ্গি, দেখলে মনে হয় জীবন্ত। ইনি ছিলেন রাজমাতা। মহারাজ বীরেন্দ্র কিশোর বর্মার মৃত্যুর পর আরও কয়েকটি বছর এই রাজমাতায় রাজবাড়িটা আগলে ছিলেন। তখন পড়ন্ত অবস্থা চলছে এই পরিবারের। রাজমাতার মৃত্যুর পর বংশে বাতি জ্বালাবার আর কেউ রইলেন না। আর ওই যে ছবিটা দেখছেন, উনি মহাদেব কিশোর বর্মা। মহুয়াগড়ের সবচেয়ে প্রতাপশালী রাজা হিসাবে ওর খ্যাতি ছিল।
ওর সময়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। মহাদেব কিশোরের ছিল 2 পুত্র, একজন অবন্তী কিশোর, ওই যে ছবিটা দেখছেন উনি, আর একজন জ্ঞানদা কিশোর, ওই যে এপাশের ইনি। জ্ঞানদা কিশোর ছিলেন সঙ্গীত প্রিয় মানুষ, নিজেও সঙ্গীত চর্চা করতেন। দেশ বিদেশ থেকে বড় বড় গায়ক এনে প্রতিদিন রাতে জলসা বসাতেন। মন্ত্রমুগ্ধের মতো দেখে যাচ্ছিল অবনীশ। দীনবন্ধুই এখন ওর ভরসা, কিন্তু কিছুতেই ও যুক্তি খুঁজে পাচ্ছে না দরজাটা অমনভাবে কে খুলল, অমনভাবে ঝাল লণ্ঠনগুলিই বা কে জ্বালিয়ে দিল। সবই যেন ভৌতিক কাণ্ড চলছে এখানে, অথচ অবনীশ ধীরে ধীরে যেন নিজেকে এখন কিছুটা খাপ খাইয়ে নিতে পারছে। হঠাৎ দেওয়াল ঘড়ির শব্দ ওর কানে লাগলো। ঢং ঢং করে রাত্রি 12টা বাজার শব্দ শুনল অবনীশ। কোথা থেকে আসছে শব্দটা? ওই যে ঘড়িটা দেখছেন, খাস বিলেত থেকে ওটাকে আনিয়েছিলেন অবন্তী কিশোর। বড় শৌখিন মানুষ ছিলেন উনি। একটা বিরাট দেওয়াল ঘড়ি চোখে পড়ল অবনীশের। ঘড়িটা দেওয়ালে মাকড়সার জালের মধ্যে আটকা পড়ে স্থির হয়ে আছে, অথচ ওটা থেকেই শব্দ হলো 12টা বাজার। চলুন স্যার, এক্ষুনি জলসা শুরু হবে, আমরা জলসা ঘরে ঘুরে আসি। জলসা ঘরে? হ্যাঁ, আসুন আমার সঙ্গে। ঘরে পা দিতেই নানা রঙের ঝাল লণ্ঠন জ্বলে উঠল। মনে হলো আতর জলের মিষ্টি গন্ধে ঘরটা ভরে যাচ্ছে। মিষ্টি ফুলের গন্ধে ম ম করে উঠল। আসুন স্যার, ওই যে আসনটা দেখছেন, ওখানে বসতেন রাজা জ্ঞানদা কিশোর। ওই তাকিয়ার পিছনে সুন্দরীরা বসে পাখার বাতাস করত রাজাকে। অবনীশ অবাক দৃষ্টিতে দেখতে লাগলো। চলুন স্যার, অন্দরমহলে ঘুরে আসি। অন্দরমহল, বিচার ঘর, মন্দির প্রাঙ্গণ সবকিছুই দেখা বাকি রয়ে গেছে এখনো। হঠাৎ আবার দেয়াল ঘড়ির শব্দে চমকে উঠল। রাত 3টে। অবনীশ যন্ত্রচালিত মেশিনের মতো দীনবন্ধুর পিছন পিছন আর একটা ঘরে এসে প্রবেশ করল। এই ঘরে বহু মূল্যবান কাঠ পালং, পাশেই আলনা, আলমারি, দেখলেই বোঝা যায় এটা শোবার ঘর। পালঙে বিছানা পাতা, মশারি টাঙানো রয়েছে। হঠাৎ কোনো মহিলার ফুপিয়ে ফুপিয়ে কান্না শুনে চমকে ওঠে অবনীশ। হ্যাঁ, রানীমা কাঁদছেন। কেন? অতৃপ্তি, অতৃপ্তি থেকে কান্না। তৃপ্তি ছিল না রানীমার, সুখ ছিল না। কেন তৃপ্তি ছিল না? কেন এত ঐশ্বর্য? ঐশ্বর্য তৃপ্তি দিতে পারে না। আসলে রানীমার কোনো সন্তান ছিল না, তাই। রাজা বীরেন্দ্র কিশোর অভিশপ্ত ছিলেন, তার সন্তান বাসনা কোনোদিন পূর্ণ হয়নি। কান্না শুনতে শুনতে ওরা আর একটা ঘরে গিয়ে হাজির হলো। সারা ঘর অস্ত্র শস্ত্রে সাজানো। বিস্ময়ে তাকিয়ে রইল অবনীশ। রাজারা এইসব অস্ত্র নিয়ে শিকারে বেরুতেন। যে অস্ত্রে একবার উনি শিকার করতেন, সেই অস্ত্র আর ব্যবহার করতেন না। এনে এই ঘরে এমনভাবে সাজিয়ে রাখতেন। আর একটা ঘরে ঢুকে দীনবন্ধু বলল, এখানেই দোষীদের বিচার হতো। বিচারে প্রাণদণ্ড পর্যন্ত হতে পারত। অবনীশের মাথা ঝিমঝিম করছিল। এবার চলো দীনবন্ধু, রাত ভোর হতে আর বেশি দেরি নেই। চলুন স্যার, অনেক কিছু বাকি রয়ে গেল। তবু মন্দির প্রাঙ্গণে একবার দর্শন দিয়ে আমরা বেরিয়ে পড়ব। রাজবাড়ির লাগোয়া জীর্ণ একটা মন্দির। মন্দিরের দরজা বন্ধ। ওরা দুজন
দরজার সামনে এলেও এবার আর দরজা খুলল না। অবনীশ দেখল পূব দিকটা বেশ ফর্সা হয়ে এসেছে, গাছে গাছে পাখি ডেকে উঠেছে। যাক বাবা, বেঁচে আছি তাহলে। রাজবংশ বিলুপ্ত হবার পর সেই যে মন্দিরের দরজা বন্ধ হয়েছে আর খুলেনি কোনোদিন। ভিতরে কোন দেবতা রয়েছে দীনবন্ধু? মহাকালী। রাজারা সকলেই কালী ভক্ত ছিলেন। গাছে গাছে পাখির চিৎকার বেশ বেড়েছে। রাত্রি যে ভোর হয়েছে তাতে সন্দেহ নেই। অবনীশ দেখল রাজবাড়ির সবগুলি আলো আবার নিজে নিজে নিভে গেল। এখন আর একটা দরজা জানলাও খোলা নেই, সব আপনা আপনি বন্ধ হয়ে গেছে। স্যার, এবার নদীর পাড়টা ঘুরে আমরা বিশ্রাম নেব। কেন আবার নদীর পাড় কেন? যেখানে দেওয়ান সাহেব মারা গিয়েছিলেন সেই জায়গাটা একবার আপনাকে দেখাবো স্যার। ব্যাস, তারপর আমরা ঘরে ফিরব। নদীর দিকে হাঁটতে শুরু করে দীনবন্ধু। উপায় নেই অবনীশেরও, সঙ্গে যেতে হলো। সদর দরজা পেরিয়ে একটু ঢাল মতো জায়গা, তারপরই নদী। হাঁটুর বেশি কোথাও জল আছে বলে মনে হয় না। অনায়াসেই হেঁটে নদীর ওপর দিয়ে এপার ওপার হওয়া যায়। আরও খানিকটা গিয়ে অবাক হয়ে গেল অবনীশ। সেই ঘোড়ার গাড়িটা নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দীনবন্ধুর পঙ্খিরাজ একদম স্থির। হ্যাঁ, এখানেই দেওয়ান সাহেব মারা গিয়েছিলেন। কিন্তু কিভাবে মারা গেলেন তা কিন্তু শোনা হয়নি। বডি পোস্টমর্টম করে কোনো চিহ্নই পাওয়া যায়নি। কিন্তু আমার কি ধারণা জানেন? কি? দেওয়ান সাহেব মনে মনে স্বপ্ন দেখতেন রাজবাড়ির ওই বিশাল সম্পত্তি উনি ভোগ করবেন। তাই অভিশাপ পড়েছিল ওর ওপর। রাজবাড়ির অভিশাপ বড় কম কথা নয় স্যার। রাজবাড়ির বিশাল সম্পত্তিতে যে লোভ করবে সেই মরবে। পূব দিকে রক্তবর্ণ সূর্য উঠতে শুরু করেছে। সারা রাতের ক্লান্তি আর উত্তেজনায় হাত পা ভেঙে আসছিল অবনীশের। কিন্তু ভোরের ঠান্ডা বাতাসটা সত্যি সত্যি খুব ভালো লাগছিল। হঠাৎ চমক করল অবনীশ। স্যার, এই ঘোড়ার গাড়িতে আমি একবার বসি। পঙ্খিরাজকে নিয়ে আমার একটা ছবি তুলুন স্যার। ঠিক আছে, বসো। সূর্যের দিকে মুখ করে বসো। পঙ্খিরাজ, সূর্যের দিকে তাকা, চেয়ে দেখ কত বড় নাম করা ক্যামেরাম্যান আজ তোর ছবি তুলবে। তুই ধন্য হয়ে যাবি রে পঙ্খিরাজ। অবনীশ গোটা দুয়েক স্ন্যাপ নিল। চলুন স্যার, আমার ঘরে একটু ঘুমিয়ে বিশ্রাম করে নেবেন, চলুন। যাই হোক, তারপর অবনীশ কলকাতায় ফিরে আসে। কিন্তু রাজবাড়ির কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয় অবনীশের। কি ঘোরের মধ্যেই না ওই রাতে দীনবন্ধুর সঙ্গে ও রাজবাড়িটাকে দেখে এসেছিল। তখন বিন্দুমাত্র বুঝতে পারিনি দীনবন্ধু কে, কার সঙ্গে সেই রাতেও ঘুরছিল। দীনবন্ধু যে কে তা ও চিনতে পেরেছিল কলকাতায় এসে। সেই ছবি দুটো প্রিন্ট করার পর যখন দেখে তখন অবাক হয়ে যায়। কারণ ছবিতে দেখে দুটো কঙ্কাল। এ কি করে সম্ভব? ঘোড়াটার কঙ্কাল শুধু দাঁড়িয়ে আছে, আর সেই গাড়িতে বসে আছে দীনবন্ধুর কঙ্কাল। আশ্চর্য! তাহলে সেই রাতে দীনবন্ধু কোনো জীবিত মানুষ ছিল না, জ্যান্ত একটা মানুষ। আর ঘোড়ার ছবি তুলে আনার পর তারা কঙ্কাল হয়ে গেল কি করে, এ রহস্য কোনো দিনই ভেদ করতে পারবে না অবনীশ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন।